সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে এগোচ্ছে। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে কিংবা 27 ব্যাচে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আমরা প্রায়শই টুকটাক আমাদের লাইভ ক্লাস মানে পেইড ব্যাচে ক্লাসগুলো কেমন হয় তেমন একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে থাকি। তাই সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের একাডেমিক ব্যাচের ইউনিট 7-এর যেই দুইটা লেসন, সেটা হচ্ছে ইউনিট লেসন 2 এবং লেসন 3, এই দুটো লেসন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা? আশা জি, করি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, শুনতে ওকে। পাচ্ছ। জি, আমার এন্ড আমি সব ঠিকঠাক শুনতে পাচ্ছি, আশা করছি যে তোমরাও শুনতে পাচ্ছ এবং সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার। ওকে। আচ্ছা। সো আমার সাথে জুমে যুক্ত আছে আমার পেট ব্যাচের শিক্ষার্থীরা। আমরা ওদের কথাও শুনবো, ওদের কাছ থেকে কিভাবে ওরা কিভাবে পড়াশোনা করছে বা কি করছে সেটা নিয়ে জানার চেষ্টা করবো। সো প্রথমে আমরা ইউনিট 7-এর লেসন 2 এবং 3-তে কি কি চ্যাপ্টার আছে বা কি কি পড়ার সেটা আমরা একটু দেখবো। আমরা প্রথমেই দেখবো যে স্কেলিং এ মাউন্টেন পিক, এটা আছে যেখানে নিশাত মজুমদারের জীবনী নিয়ে কথা হচ্ছে বা কথা হয়েছে। প্রথমেই দেখো, আমরা যদি প্যাসেজটাকে একটু পড়ি, তারপরে আমরা প্রশ্ন এবং অন্যান্য ধারা শুরু করবো আস্তে আস্তে। নিশাত মজুমদার, বাংলাদেশি ওমেন ইন হার ফোর্টিজ, ইজ এ স্পোর্টস আইকন। এই যে দেখো, এইখানে সাবজেক্ট হচ্ছে নিশাত মজুমদার, এই সাবজেক্টের পরে এইখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি। অর্থাৎ নিশাত মজুমদার কে সেটা বোঝানোর জন্য ঠিক এইখানে আমার ভার্ব আসছে। এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হিসাবে বসছে এবং তাকে রিপ্রেজেন্ট করছে কি হিসেবে? অ্যাজ আ স্পোর্টস আইকন। নিশাত মজুমদার হচ্ছে একজন স্পোর্টস আইকন। ঠিক আছে। অন্যরা একটু মিউট রাখবা, আমি যখন অন করতে বলবো তার আগ পর্যন্ত অন করবা না, ঠিক আছে? জুমে যারা আছো আমার সাথে। ওকে। তাহলে নিশাত মজুমদার একজন স্পোর্টস আইকন, তাহলে মাঝখানে এই যে বাংলাদেশি ওমেন ইন হার ফোর্টিস, এই কথাটা কি হিসাবে বসছে বা এইটার ফাংশন কি বাক্যে? যদি খেয়াল করো যে এখানে কোনো আমরা কিন্তু ভার্ব পাচ্ছি না। যখন ভার্ব না থাকবে, অনেকগুলো শব্দ গুচ্ছ এক জায়গায় বসে থাকবে বাট সেখানে কোনো ভার্ব নাই, আমরা এগুলোকে কি বলি? আমরা এগুলোকে বলি হচ্ছে ফ্রেজ। কি নামে ডাকি? ফ্রেজ। কিন্তু যদি সেখানে ভার্ব থাকতো, মানে ফাইনাইট ভার্ব থাকতো, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, যদি সেখানে ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব যদি পাওয়া যায় কোথাও শব্দগুচ্ছের মধ্যে, তাইলে আমরা সেগুলোকে ডাকি হচ্ছে ক্লজ। আচ্ছা, সো ফ্রেজ হোক কিংবা ক্লজ হোক, এরা প্রত্যেকেই ফাংশন করে আলাদা আলাদা ভাবে বাক্যে। তারা হয় নাউন হিসাবে থাকে, কিংবা অ্যাডজেক্টিভ হিসাবে থাকে, কিংবা অ্যাডভার্ব হিসাবে থাকে, প্রিপোজিশন হিসাবে থাকে, কোনো না কোনো ভাবে তাদের একটা অংশগ্রহণ বাক্যে তারা নিশ্চিত করে। এই বাক্যটাতে আমরা দেখবো যে নিশাত মজুমদার সম্পর্কেই কিছু বলছে, বাংলাদেশি ওমেন ইন হার ফোর্টিস, কিন্তু এখানে একটা আলাদা এক্সট্রা তথ্য দিচ্ছে। তো এটার অ্যাডজেক্টিভ হওয়ার কিছু নেই, এটা নর্মালি নাউন হিসাবেই কাজ করে, যেটাকে আমরা অ্যাপোজিটিভ বলি। ঠিক আছে। তাহলে নিশাত মজুমদারকে, নিশাত মজুমদার হচ্ছেন একজন স্পোর্টস আইকন। তিনি কে এক্সট্রা একটা তথ্য দিচ্ছে যে বাংলাদেশি ওমেন ইন হার ফোর্টিস, 40-এ বসবাস করা মানে 40-এর মধ্যে থাকা একজন বাংলাদেশি নারী যার বয়স 40-এর মধ্যে, তিনি, আমরা দেখবো। আচ্ছা, যারা ফেসবুকে কমেন্ট করছো, আচ্ছা, ফেসবুকের যাদের কমেন্ট আছে, ওকে, আমি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। ওকে। ঠিক আছে, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, ঠিক আছে। আমি ফেসবুকের কমেন্ট দেখবো ইনশাল্লাহ। সো তাহলে উনি একজন স্পোর্টস আইকন। শি কামস অফ আ মডেস্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমরা প্রায়শই ভর্তি পরীক্ষায় দেখি যে একটা প্রশ্ন থাকে যে কামস অফ না কামস ফ্রম। যখন কোনো ফ্যামিলি থেকে আসা বোঝায়, কারো পারিবারিক উত্থানের জায়গা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা দেখব কামস অফ বসে। ঠিক আছে, কাম অফ বা কামস অফ, কেম অফ, যেই ভার্বই থাকুক। ঠিক আছে। পরিবার, কোনো পরিবারের উদ্বুদ্ধ হওয়া বা এই অবস্থা সেটা বোঝায়, পারিবারিক যে অবস্থা সেটা বোঝায়। যে কামস অফ আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, তিনি একজন একটা মডেস্ট ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসছে বা তার ফ্যামিলি খুবই মডেস্ট। হার ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাদার ইজ এ হাউস ওয়াইফ। তাহলে তার বাবা কে ছিলেন? তার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, কিছু ছোট ছোট তথ্য দিচ্ছে। তার মা একজন হাউস ওয়াইফ ছিলেন। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস। দা সেকেন্ড যখন নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তখন আমরা দেখতেছি দা বসতেছে, শি ইজ দ্য সেকেন্ড, সে দ্বিতীয়। যখন নির্দিষ্ট করে এগুলোকে বুঝাবে, তখন আমরা দেখব যে 4 জনের মধ্যে তিনি দ্বিতীয়, এই অর্থটা প্রকাশ করছে। She is not very tall or well built or does not have a charming princess look. আচ্ছা, তিনি খুব একটা টল না, লম্বা না, অর ওয়েল বিল্ট। ওয়েল বিল্ট কারোর ব্যাপারে তুমি যখন তথ্য দিবা, ডেফিনেটলি তুমি কাউকে মানে সে কেমন, তোমার কোনো ফ্রেন্ডের ব্যাপারে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার ফ্রেন্ড দেখতে মানে তোমার বন্ধু কেমন, তো তুমি প্রথমে বলবা যে ও খুব ভালো মানুষ।
দুই একটা খুঁত যদি তুমি বলো কখনো, তাহলে হয়তো বলবা যে দেখতে মানে অত চার্মিং না, হ্যাঁ, কিন্তু খুবই বুদ্ধিমান, এইভাবে কথা বলি আমরা। বাট সাধারণত আমরা এই তথ্যটা দেই না। ওয়েল বিল্ড মানে খুব গড়ন ভালো বা শক্তপোক্ত সামর্থ্যবান, এই কথাটা বলি না। নিশাতের ব্যাপারে কেন বললাম, কনটেক্সটটা হচ্ছে আমরা একটু পরে দেখবো, বা শুরুতে যেটা দেখছি যে নিশাত মজুমদার একজন পর্বত আরোহী। স্বাভাবিকভাবে যখন তুমি পর্বত আরোহণ করবা, তোমার ফিজিক্যাল স্ট্রেংথ বা ফিজিক্যাল ওয়েলবিং, তার তার ফিজিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ, এই জিনিসগুলোর ব্যাপারে একটু স্বাভাবিকভাবেই মানুষের, এখন ধরো একজন রোগা লোক যখন কেউ যদি বলে, মানে বাংলাদেশের প্লেয়াররা যখন দেখবা যে মানে আমার মতো যারা একটু হাইটে ছোট, তারা যখন মানে অস্ট্রেলিয়ান বলারদের সামনে দাঁড়ায়, তখন তো এমনিই ভয় লাগে যে ও তো নর্মাল বল করলেই আমার বাউন্স হবে, তাই না? মমিনুল যখন খেলে বা মুশফিক যখন খেলে, তখন কিন্তু আমরা দেখি যে মানে তারা হাইটে ছোট, মনে হয় যে বোধহয় বডি ল্যাঙ্গুয়েজই পারবে না, এই ধরনের একটা ইয়া থাকে। তো অ্যাথলেট যারা বা যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তাদের পরিচয় দেওয়ার সময় এটা খুব কমন জিনিস হইতে পারে যে তার ফিজিক্যাল ওয়েলবিং বা তার ফিজিক্যাল স্ট্রেংথ স্ট্রাকচার, এই জায়গাটা। তাহলে সে দেখতে যে খুব লম্বা তাও না, খুব ফিজিক্যালি ওয়েলবিংও না, মানে অ্যাথলেট মার্কাও না, অ্যান্ড শি ডাজ নট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক। বিশেষত তার কোনো প্রিন্সেস লুক নাই, মানে দেখতে যে খুব সুন্দর, হ্যাঁ, মানে চার্মিং থাকে। যে পোস্টারের জন্য ইন্ডিয়ান টিম বা কি বলে এটাকে, অস্ট্রেলিয়ান টিম, নিউজিল্যান্ড টিমে দেখবা যে যে সপ্তাহে দেখতে সুন্দর তারে পোস্টারিং করে। পারফরমেন্স হচ্ছে বেশি মাঝে মাঝে হয়ে যায় যে দেখতে সুন্দর কিনা, ঠিক আছে, এরকম হয়ে যায়, ছেলেদের মধ্যে হোক মেয়েদের মধ্যে একই রকম। তাহলে তার ওই প্রিন্সেস লুকটাও নাই। But this apparently ordinary girl has three things that she can be proud of. কোনো বিষয়ের ব্যাপারে, মানে যখন কোনো ব্যাপারে তুমি বলবা যে তুমি গর্বিত, এই অর্থে প্রাউডের সাথে অফ বসে। একটু দাগ দিয়ে রাখো, গর্ববোধ করা, এই অর্থে প্রাউডের সাথে অফ বসে। আচ্ছা, এখানে গার্ল কথাটা হচ্ছে, গার্ল শব্দটা হচ্ছে সিঙ্গুলার, সরি নাউন। তাহলে তার আগে যে অর্ডিনারি, অর্ডিনারি গার্ল, এটা কি হিসাবে বসছে? অ্যাডজেটিভ হিসাবে বসছে, রাইট? তাহলে এই অর্ডিনারি গার্ল খুব সাধারণ, প্রোজাইক, অর্ডিনারি শব্দটার সাথে আমরা ব্যবহার করতে পারি প্রোজাইক, হ্যাজ থ্রি থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। তার তিনটা গুণ রয়েছে দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। কি কি? দিজ আর, শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টেড সাপোর্টিভ প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিম অ্যাজ রিয়েল। আচ্ছা, একটু দেখ দেই। তাহলে প্যারেন্টস আছে তার, তাহলে প্যারেন্টসটা হচ্ছে নাউন। তার কেমন প্যারেন্টস আছে? সাপোর্টিভ প্যারেন্টস। তাহলে এই সাপোর্টিভ কথাটা হচ্ছে এইখানে অ্যাডজেটিভ হিসাবে বসছে, কারণ সেটা নাউনকে মডিফাই করছে। কেমন সাপোর্টিভ তারা, সেইটাকে আবার মডিফাই করতেছে, এক্সট্রা অর্ডিনারি সাপোর্টিভ, মানে এত অসাধারণ সাপোর্ট তারা করে। তাহলে এই এক্সট্রা অর্ডিনারিলি কথাটা কি হিসাবে বসবে? এই এক্সট্রা অর্ডিনারি হচ্ছে এখানে কি বসবে, জুমের লোকজন যারা, কি হিসাবে বসবে? অ্যাডভার্ব হিসাবে বসবে, এক্স্যাক্টলি। এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, কারণ এরা নাউনকে মডিফাই করতেছে হচ্ছে সাপোর্টিভ, সাপোর্টিভ কেমন সেটাকে মডিফাই করতেছে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, যারা এখনো সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, ওকে। আসো, এইবার তার ফ্যামিলি, শি হ্যাজ আ ফ্যামিলি যেটা খুব সাপোর্টিভ, কেমন সাপোর্টিভ? এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ। তাহলে শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল। মানে তার যে স্বপ্নটা, নিশাতের যে স্বপ্নটা ছিল যে আকাশ, মানে সরি, মানে পাহাড় জয় করবে, পর্বত আরোহণ করবে, পর্বত জয় করবে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, একজন মেয়ে মানুষ একা, যে বাংলাদেশি, বাংলাদেশি কয়টা মেয়ে খুবই অ্যাথলেট হয়, স্বাভাবিকভাবে আমরা প্রোটেক্টেড রাখি তাদেরকে। সেই জায়গায় এত বড় একটা ড্রিম দেখবে। নর্মালি বান্দরবান ঘুরতে যাওয়া, চিটাগং হিল ট্রেক্স ঘুরতে যাওয়া, সেটা ডিফারেন্ট, বাট মানে ওই স্বপ্ন দেখবে যে মাউন্টেন স্কেলিং করবে, সেটা, এই ড্রিমটাকে তার বাবা মা অ্যাজ রিয়েল দেখছে, তারাও ওই স্বপ্নটা দেখছে যে ঠিক আছে আমার মেয়ে বলতেছে মানে পারবে। হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। আরেকটা হচ্ছে যে তার বাবা, এটা অন্যতম একটা ইয়ে, যে তার বাবা একজন ফ্রিডম ফাইটার। তার বাবা ছিলেন একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। কখন? আমাদের 1971-এর লিবারেশন ওয়ারে। অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। অনেকগুলা এমসিকিউ ইনফরমেশন এখানে আমরা দেখতে পাবো। প্রথম কথা হচ্ছে, উনি হাইয়েস্ট পিক উঠছেন, দ্য হাইয়েস্ট পিক কোথায়? মাউন্ট এভারেস্ট। কত সালে? 2012 সালে। কততম বাংলাদেশি? ফার্স্ট বাংলাদেশি, দ্য ফার্স্ট, সবসময় দা বসে, দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, মেয়েদের মধ্যে তিনি বাংলাদেশে প্রথম মেয়েদের মধ্যে যিনি কি করেছেন? মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এটা একটু আলাদা কালার দেই,
মেয়েদের মধ্যে তিনি প্রথম যিনি বাংলা কি করেছেন, মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তাহলে দ্য ফার্স্ট বাংলাদেশি, মনে রাখবো আলাদা করে যে গার্ল, ফার্স্ট বাংলাদেশি গার্ল যে হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেছে কত সালে, 2012 সালে। কোন কোন এভারেস্ট? মাউন্ট এভারেস্ট। তিনটা আছে এখানে। তাহলে নিশাদ's লাইফ presents an inspirational story that the youth of Bangladesh needs to know। আচ্ছা, গ্রামাটিক্যাল কিছু ফ্যাক্টর দেখি এখানে। প্রথমত হচ্ছে এই যে দেখো এখানে ভার্বটা সিঙ্গুলার। কেন? কারণ হচ্ছে এখানে নিশাতের লাইফ, এই আইডিয়াটাও যদিও দুইটা সাবজেক্ট আছে, নিশাত লাইফ, কিন্তু আমরা বলছি যখন একটা সিঙ্গুলার আইডেন্টিটি বোঝায় তখন আমাদের এখানে সাবজেক্টটাও সিঙ্গুলার, দ্যাটস এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। প্রেজেন্স অ্যান ইন্সপিরেশনাল স্টোরি, তাহলে স্টোরি নাউন, তার আগে যেটা ইন্সপিরেশনাল আছে সেটা হচ্ছে অ্যাডজেটিভ। দ্যাট এইটা স্টোরিটা জানা উচিত দ্য ইয়ং বাংলা ইউথ ইন বাংলাদেশ। তাহলে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে না, ইউথ ইন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। দুইটা মিলে সাবজেক্টটা সিঙ্গুলারই থাকতেছে। এই জন্য আমরা দেখতেছি যে এখানেও ভার্বটা সিঙ্গুলার হিসেবেই বসছে। ওকে, নিডস টু নো, যে বাংলাদেশের ইয়াংদের সেটা জানা উচিত যে কিভাবে নিষাদের লাইফের যে স্টোরি, আমরা সামনেই দেখতে পাবো যে খুবই অর্ডিনারি একজন মানুষ, মানে এক্সট্রা অর্ডিনারি কিছুই নাই তার, তার লাইফস্টাইলটাও এক্সট্রা অর্ডিনারি না। মানে তাও তো থাকে মানুষের যে মানে কিছু একটা, আসতেছি গল্পগুলো বলতেছি যে এক্সট্রা অর্ডিনারি লাইফ কেমন হয়। আচ্ছা, এই যে তারা দেখতে দেখে একদম সাদা মাটা, মানে দেখে কি মনে হয় যে এই ভদ্র মহিলা মানে মাউন্টেন পার করে আসছেন, ঠিক আছে? মানে তার চেহারার মধ্যে কোনো সেরেনা উইলিয়ামস টাইপের ভাইব আছে নাই, কিংবা ওই যে অস্ট্রেলিয়ায় যে ক্রিকেটার আছে ওমেন অ্যালিস পেরি, মানে আছে যে মানে অ্যাথলেট মনে হচ্ছে তারা দেখে। নর্মাল আমাদের মানে বড় আপা বা খালামণি এদের মতো চেহারা না, নর্মাল। তো এই মানুষটা অনেক কিছু করে ফেলছেন, সেটার উদাহরণটা এই যে জাতির মানে ইয়াং যারা তাদের জানা উচিত বা তাদের ওই 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 ইন্সপিরেশনটা পাওয়া উচিত। নিশাদ ওয়াজ বর্ন, তোমরা গ্রামারে স্পেশাল ক্লুজের ব্যবহার পড়ো। ওয়াজ বর্ন পড়ো, যে জন্মগ্রহণ করার অর্থে ওয়াজ বর্ন প্যাসিভ হয়। অন 5th জানুয়ারি 1981 ইন আ ভিলেজ কল তেওরি, তেওরি নামে একটা জায়গা সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের, বাংলাদেশের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রামগঞ্জ উপজেলায় তেওরি নামে একটা গ্রামে। যদি এমসিকিউ আসে এখান থেকে দেখে দেখে লিখতে পারবা। শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি হোমস গার্লস স্কুল ইন 1997। আচ্ছা, এখানে যে স্কুলিং কথাটা দেখতে পাচ্ছ, এই স্কুলিংটা, এটার আগে কোনো অক্সিলারি আছে? নাই। দেখি আমার জুমের লোকজন কে কে কথা বলবে আমার সাথে, একজন হাত তোলো। জুমে কে কে কথা বলবা, হাত তোলো। তাসনিম? জি স্যার। আর কেউ? আচ্ছা, আপাতত তাসনিম। তাসনিম, এই যে এখানে স্কুলিং কথাটা, এটার সাথে কি কোনো অক্সিলারি আছে তার আগে? নাই। তাহলে এটা একটা নন ফাইনাইট ভার্ব, রাইট? তাসনিম, কি হলো? তাসনিম কি বাইচা আছো? শারমিন, জি ভাই। সরি শামিম, হ্যাঁ, বলো যে স্কুলিং এর আগে কি কোনো কিছু আছে? অক্সিলারি, কি বলে, অক্সিলারি আছে? নাই, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। অক্সিলারি। হ্যাঁ, আর আমরা বলছি যে যদি নন ফাইনাইট ভার্ব হয় তাহলে ডেফিনেটলি দুইটা কাজ ঘটবে। আইএনজি ওয়ালা ভার্ব হয় সে জিরান্ড হবে অথবা সে কি হবে, পার্টিসিপল হবে। মনে আছে? হুম। হ্যাঁ, এখন বলো যে স্কুলিং এখানে কি হিসাবে বসছে? এটা জিরান। কেন, কিভাবে বুঝলাম আমরা? হার পসেসিভ আছে। হ্যাঁ, তাহলে হারটা পজিটিভ, আমরা জানি পজিটিভ সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, রাইট? আর তারপরে হ্যাঁ, যেটা বসছে সেটা থিওরিটিক্যালি হবে হচ্ছে একটা নাউন। আর সেই থিওরি অনুযায়ী আমরা দেখবো যে যখন কোনো নাউন বসে তাকে আমরা জিরান নামেই ডাকি, রাইট? যখন ফাংশনালি কোনো ওয়ার্ড আইএনজি ওয়ালা ভার্ব নাউনের কাজ করে তখন আমরা তাকে কি ডাকি? জিরান ডাকি, জিরান। রাইট শামিম? হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর আচ্ছা, গ্রাউন্ড লিখছে একজন, না গ্রাউন্ড না, জিরান ভাই, এটা জিরান হবে, হ্যাঁ, বানান ঠিক করো। আচ্ছা, তাহলে তিনি তার স্কুলটা শেষ করেছেন। তাহলে শি কমপ্লিটেড ইট দিয়েও রিপ্লেস করা যাচ্ছে, যে সেটা শেষ করেছে কোথেকে, বটমলি হোমস গার্লস হাই স্কুল, 1997। অ্যান্ড ফার্স্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ, ঢাকাতেই, এই যে কাছেই, ঠিক আছে, 1999-এ। শি আর্নড হার ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা সিটি কলেজ, আমার অফিস থেকে 5 মিনিটের দূরত্বে। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা ওয়াটার অ্যান্ড, ভুলে গেছি ওয়াসার পুনরূপ। এখানে উনি অ্যাকাউন্টেন্ট হিসাবে জব করছেন। আচ্ছা, তাহলে একজন মানুষ নর্মালি পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা শেষ করে তারপর কি হয়, উনি ওয়াসাতে চাকরি করেন, নর্মালি চাকরিও করতেছেন, উনি ক্যারিয়ার নিয়েও যথেষ্ট সচেতন। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন আসবে নিশাতের ইন্টারেস্ট গুলা কি কি, তাহলে সেখানে কি অ্যান্সার করবা, যে তিনি ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড।
তিনি বিভিন্ন ভাষা শিখতে চান এবং কালচার সম্পর্কে জানতে চান, অ্যান্ড হ্যাজ এনরোল করেছেন। ফর হইতে পারে, ইন হইতে পারে, হ্যাঁ, যদি কোনো পার্টিকুলার সাবজেক্ট থাকে ইন, আর যদি ফর হয় তাহলে আমরা দেখবো কারণ বোঝায়। তাহলে এম এর জন্য এনরোল করেছেন ইন জাপান স্টাডিজ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি নামে একটা ডিপার্টমেন্ট আছে, সেইখানে উনি এখন মাস্টার্স ডিগ্রির জন্য পড়াশোনা করতেছেন। ফর আস, Nishat's life comes across as specially significant because it tells us how the influence of one person can motivate someone to dream big. ভালো একটা লাইন মনে রাখো, যেটা রিপ্রেজেন্ট করে আমাদের কাছে, কি রিপ্রেজেন্ট করে, যে it tells how influence of one person, আরেকজন মানুষের ইনফ্লুয়েন্স, can motivate someone to dream big। তোমার তোমার কোন ইনফ্লুয়েন্স আরেকজনকে বড় একটা স্বপ্ন দেখতে সহযোগিতা করতে পারে, আরেকজনকে বড় ভাবাতে সহযোগিতা করে। As a daughter of freedom fighter, Nishat had to face many obstacles in her life, but her mother, her আচ্ছা, নিশাত তার মুক্তিযোদ্ধা, যেহেতু তার বাবা ছিল, এগুলা মানে কার বাবা মুক্তিযুদ্ধ হলে কেন মানে কষ্ট করতে হয় জীবনে, আমি এই ধরনের বয়ানের মানে বুঝি না। এগুলা বিভিন্ন রাজনৈতিক ন্যারেটিভ। বাংলাদেশে বরং যারা মুক্তিযুদ্ধ করেন তাদের আহ কি হম হম দাঁড়াও, কি লাগবে চাবাই দিতে যাও। আমাকে এক second। Okay, so Nishat had to face many obstacles, but her mother, her role model, তাহলে তার মা হচ্ছেন তার নিশাতের জন্য একজন রোল মডেল, মানে তাকে যিনি ইন্সপায়ার করেন। gave her the courage and determination, courage and determination দুইটা একসাথে বসছে, সিমিলার ওয়ার্ডই এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে হ্যাঁ, গ্রিট আমরা পড়েছিলাম যে গ্রিট মানে হচ্ছে আরেকটা গ্রিট, ডিটারমিনেশন, ঠিক আছে। স্ট্রেংথ টু ওভারকাম দেম অ্যান্ড পারসু হার ড্রিম, তার স্বপ্নকে ছোঁয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, আশুরা মজুমদার, যিনি এই যে আশুরা এখানে নাম, হ্যাঁ, আশুরা মজুমদার নিশাত মজুমদারের মায়ের নাম। মাদার ইজ আ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওম্যান হু হ্যাজ বিন দ্য পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন দ্য ডার্কেস্ট সিচুয়েশন। ঠিক আছে, খুবই মানে যখন খারাপ সময় ছিল তখন আমরা দেখেছি যে আচ্ছা, তখন উনি সাপোর্ট করেছেন। নিশাদ লার্ন ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন ক্যালামেটাস মোমেন্ট অফ লাইফ। ক্যালামেটাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যালামেটাস? মোমেন্ট আমরা জানি এটা নাউন, তার আগে যেটা বসছে ক্যালামেটাস হচ্ছে দুর্যোগপূর্ণ, হ্যাঁ, মোমেন্ট হচ্ছে নাউন। আমরা দেখি ক্যালামেটাস মানে হচ্ছে দুর্যোগপূর্ণ, ভয়ঙ্কর, ডার্কেস্ট, ডার্কেস্ট লিখতে পারবো আমরা, হ্যাঁ, ডার্কেস্ট। ওকে, অ্যাগ্রিভেটেড সিচুয়েশন, যেগুলো খুব খারাপ সময় থাকে সেই জিনিসগুলোকে আমরা দেখবো calamitous moment বলে। লার্নিং ফ্রম হার, নিশাদ বিগান হার ড্রিম অফ কনকোরিং মাউন্টেন্স। তাহলে মাউন্টেনকে জেতার জন্য, কনকোরিং মাউন্টেন্স এটা হচ্ছে নাউন, তাহলে কনকোরিং এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। মাউন্টেন কনকোর করা, তার মানে এটা পার্টিসিপল হিসাবে কাজ করতেছে। হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান and the Hollywood film showing his adventures? তোমরা কি সুপারম্যানের নাম শুনছো? তোমাদেরকে প্রশ্ন করতেছে। এবং হলিউডে আমরা দেখবো যেটা একটা অন্যতম অ্যাডভেঞ্চার মুভি, হ্যাঁ, অ্যাকশন মুভি, যেখানে তার জার্নি দেখায়। ক্রিস্টোফার রিভ নামে একজন অভিনেতা ছিলেন, দ্য অ্যাক্টর হু প্লেড রোল সুপারম্যান ইন দ্য ফিল্ম। মানে অনেকেই তো অভিনয় করেন বছর বছর, মানে কয়েক বছর পর পর কয়েকটা সিনেমা পর পর নায়ক চেঞ্জ হয়, তো উনি হিরো রোল প্লে করছেন ক্রিস্টোফার রিভ যে সময়। উনি তার একটা স্পিচে বলেছেন, সো মেনি অফ our dreams at first seem impossible.
যে কখনো কখনো আমাদের স্বপ্নগুলোকে মনে হয় যেগুলো ইম্পসিবল, দেন দে সিম ইম্পরেবল, and then someone will when we summon the will, যখন আমরা summon মানে ডেকে নিয়ে আসা, মানে যখন আমরা কি করি, মানে আমাদের গ্রিড, ডিটারমিনেশন, উইল পাওয়ারকে কাজে লাগাই সেই জায়গাটাতে, দেন সুন দে বিকাম ইনএভিটেবল, তখন সেটা কি হয়ে যায়, ইনএভিটেবল। ইনএভিটেবল মানে যেটা থামানো যাবে না, ঘটবেই, কোনো সন্দেহ নাই তাতে, এমন জিনিসকে আমরা ইনএভিটেবল বলি, বানানোর জন্য রাখো, যেটা অবিসম্ভাবী ঘটতে যাচ্ছে। This happened in Nishat's life too. Though she had a long cherished dream to be mountaineer, it was not until 2003 that she could climb the 960 feet, 967 feet কেওক্রাডাং। বাংলাদেশে কেওক্রাডাং নামে একটা হাইট আছে যেখানে অ্যাকচুয়ালি উনি প্রথম উঠলেন 967 ফিটে। The climbing event was organized on 29th May 2003, celebrated 50th anniversary of Edmund Hillary and Tenzing Norgay's conquest of Markin. 2003-তে এটা যখন কি করা হলো, 50th অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো, তখন আমরা দেখলাম যে উনি একটা সুযোগ পেলেন প্রথমবার, 50th অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো তাদের, ওই যে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি যখন প্রথম মাউন্ট এভারেস্ট জয় করছিলেন সেটার 50 বছর যখন অ্যানিভার্সারি হলো, তখন তিনি একটা সুযোগ পাইছিলেন। নিশাদ হ্যাড ওয়াক দ্য স্ট্রিটস অফ Nishat had worked the streets of Dhaka with a 15 kg backpack for 3 consecutive days. আচ্ছা, একটা 15 কেজির ব্যাকপ্যাক নিয়ে, মানে পেছনে যে র্যাকস্যাকটা রাখে সেটা নিয়ে কি করতে থাকলেন, 3 consecutive days তিনি হাঁটলেন। এটা একটা সুন্দর ওয়ে অফ রাইটিং, যে টানা 3 দিন, লাগাতার 3 দিন, এই যে ওয়ার্ডগুলো টানা, লাগাতার, একটানা আমরা ব্যবহার করি, এগুলোর ইংরেজি হচ্ছে 3 days in a row অথবা 3 consecutive days। দুইভাবে লিখতে পারবা তোমরা যখন রাইটিং এর জন্য লিখবা, এটাকে এভাবেও লেখা যায় যদি তোমরা চাও লিখতে, 3 consecutive days অথবা 3 days in a row, 3 days in a row। রো মানে তো বুঝি আমরা যে কলাম আর রো থাকে, যে কলাম খাড়া খাড়া, রো হচ্ছে পাশে পাশে যেটা থাকে, যে কোনো কি বলে এটাকে, যে কোনো ট্যালি বা, এই যে ধরো আমার কাছে একটা কিবোর্ড আছে, হ্যাঁ, তাহলে কিবোর্ডের এই যে বসে আছে কিগুলা, এই দিক হচ্ছে রো, উপর থেকে নিচে, আর ডান থেকে বামে গেলে এগুলো, সরি, এগুলো হচ্ছে কলাম, আর ডান থেকে বামে গেলে কি হয়, রো বসে। তাহলে এক টানা মানে পরপর যাচ্ছে, সেই হিসাবে আমরা দেখবো যে 3 days in a row অথবা 3 consecutive days এইভাবে বসে। টু মেক হার বডি রেডি ফর দ্য ক্লাইম্ব বিফোর রিয়েল এক্সপিডিশন, রিয়েল যখন হবে, এক্সপিডিশনটা যখন হবে তার আগে তার বডিটা যেন রেডি থাকে, সেটার জন্য সে তার 15 কেজি ব্যাকপ্যাক নিয়ে ঢাকা রাস্তাগুলোতে হাঁটতো যাতে শরীর সয়ে নেয়। তুমি দেখবা যে অনেক সময় নর্মাল আমাদের যে লাইফস্টাইল, এটার বাইরে যদি আমরা লাইফকে একটু পুশ করি, শরীর কিন্তু রেডি হয়। তোমাদের পরীক্ষার সময় কি তোমাদের প্রত্যেকদিন 8-10 ঘন্টা ঘুম লাগে? লাগে না। পরীক্ষার সময় কি খাইতে 15-20 মিনিটের বেশি লাগে, মানে আরো বেশি লাগে, আধা ঘন্টা লাগে? লাগে না। কারণ তখন আমাদের বডি রেডি হয়ে যায়, যে খাওয়ার সময় এত টাইম নেওয়ার দরকার নাই, এতক্ষণ ঘুমানোরও দরকার নাই, ঝটপট পড়তে বসতে হবে। তো তখন কিন্তু আমাদের ঘুম কম হলেও সমস্যা নেই, আমাদের যখন এক্সট্রা কাজের প্রেশার নেই, ঘুরতে যাই যখন, তখন কি রাত জাগতে খারাপ লাগে আমাদের? লাগে না। কিন্তু পড়তে বসলে আমাদের আর দিন পার হয় না, হ্যাঁ, 10টার পরে আমাদের ঘুম চলে আসে। আচ্ছা, ফ্যাক্টরস লাইক চান্স, ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস আর ইম্পর্টেন্ট ফর ওয়ান সাকসেস, বাট আ স্পোর্টসম্যান শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন অ্যান্ড পারসিভারেন্স টু সাকসেস। এটুকুতে একটা ভালো ফ্লো চার্ট আসতে পারে, ছোট্ট জায়গা কিন্তু সুন্দর ফ্লো চার্ট আসে। কি কি জিনিস লাগে একটা মানুষের সাকসেসফুল হওয়ার জন্য? দেখো, চান্স লাগে, বলতেছে এখানে যে কি কি চান্স মানে দরকার, চান্স দরকার মানে কেউ একজন তোমাকে একটু সুযোগ করে দিবে, এটা না হলে আসলে জীবনে আগানো খুব কঠিন স্বাভাবিকভাবে। আচ্ছা, একটা না একটা অপরচুনিটি আমাদের লাইফে আসে, তারপরে দেখবো যে সেটা আসলে তোমার ডেডিকেশনটা খুব শো করতে হয় ওই কাজের প্রতি। তাহলে চান্সেস, ডেডিকেশনস এবং নিজে নিজে অপরচুনিটি ক্রিয়েট করতে হয়। যে আমাকেই আমাকেই এই চান্সটা যে দেয়া হয়েছে, ডেডিকেশন আমি ওইভাবেই দিব যাতে নতুন অপরচুনিটি তৈরি হয়, আরো আরো নতুন নতুন কাজ করার। শুধু এইটুকু দিলেই হয় না, আমরা দেখবো একজন স্পোর্টসম্যান যিনি আছেন তাকে এখানে খুব ডিসিপ্লিন থাকতে হয়, এবং শুধু ডিসিপ্লিন থাকলেই হয় না, ঘন্টার পর ঘন্টা কাজ করে আমরা দেখব যে সফলতা নাও আসতে পারে, তখন তখন পার্সিভারেন্স রাখতে হয়, যে সমস্যা নেই, একবার হয় নাই আরেকবার, একবার হয় নাই আরেকবার। এই উদাহরণটা দিতে যে আমি সবসময় একটা কথা বলি, তোমাদের জেনারেশনের যারা সুপারস্টার আছে তাদেরকে যেহেতু তোমরা চিনো, ধরো এই যে বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেট দলের ক্রিকেটার ছিলেন, তো বিরাট কোহলি মাঝখানে অনেকদিন সেঞ্চুরি পাচ্ছিল না, প্রায় 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে টেস্টে সেঞ্চুরি পাচ্ছিল না, মানে আরো 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 2-3 বছর আগের কথা, হ্যাঁ। তখন অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার সময় অনেকে বলতেছিল যে এখন কোহলিকে ড্রপ করা উচিত, টেস্টে অনেকদিন অন্যদের সুযোগ দেওয়া উচিত, হ্যাঁ, এইসব কথাবার্তা বলতেছিল। তো কোহলি সেকেন্ড ম্যাচে সম্ভবত সেঞ্চুরি পাইছে, তো ওর একটা বিখ্যাত পরে একটা পডকাস্টেও বলতেছিল যে
আমি যখন 96 ছিলাম, 97 ছিলাম, তারপর যখন আমি বাউন্ডারিটা মারলাম, আমি ওই পর্যন্ত ফিল করতে পারতেছিলাম যে 97 পরে আসলে কি হবে। কিন্তু যখন আমি বাউন্ডারি মেরে 100 করলাম, তখন আমার মনে হলো এইটুকুই, মানে জাস্ট এই যে এখন ব্যাট উঠে, মানে ব্যাট উঠে আমি এখন একটু সেলিব্রেট করবো, এইটার জন্যই কি আমি জাস্ট এত পরিশ্রম করলাম, এতদিন ধরে এত কথা শুনলাম? আজকেই তো এটা শেষ না। আমার তো আবার পরের ম্যাচে সেঞ্চুরি না পেলে আবার কাউন্ট করা শুরু হবে যে এই যে আরো 1 ম্যাচ, 2 ম্যাচ, 3 ম্যাচ বাড়তেছে, আলটিমেটলি সে অবসর নিয়ে ফেলছে। তো এই যে পার্সিভারেন্সের কথাটা বলতেছি, যে যেই লোক একসময় প্রতি সিরিজে 3টা 4টা করে সেঞ্চুরি করতো, সে অনেকদিন ধরে আবার কিছু পাচ্ছিল না, কিন্তু পার্সিভারেন্স রাখছে। মেসির কথা ধরো, যে জন্মের পর থেকে যতবার মানে খেলতেছে, এমন এক টিমে জন্মাইছে যে টিমের আসলে কোনো যোগ্যতাই নাই, তারপরে একটা বিশ্বকাপ পাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তো এই যে এত লম্বা সময় ধরে স্যাক্রিফাইস করে গেছেন বা পার্সিভারেন্স রাখছেন, যে সফলতা আসবে এক সময়, না আসলেও সমস্যা নেই, যা আসতেছে মানে সেটাও তো একবারে যে খারাপ তা না। তো এইগুলা থাকতে হয়, যেগুলোতে দাগ দিলাম, যে চান্সেস, ডেডিকেশন, ক্রিয়েটিং অপরচুনিটিস, ডিসিপ্লিন, পার্সিভারেন্স, এই জিনিসগুলো আসলে খুব দরকার হয় যখন একজন ইয়ে থাকবে। তাহলে যদি এখান থেকে ফ্লো চার্ট আসে, আরো দুই একটা গ্রিড, কনসেন্ট্রেশন, এই জিনিসগুলা অ্যাড করে একটা ফ্লো চার্ট লিখে ফেলবা। ইনস্টিটিউশনাল আর প্রফেশনাল ট্রেনিংস, তাহলে ট্রেনিংস হচ্ছে নাউন, ট্রেনিংস এর আগে যেই কয়টা আছে সেই কয়টা হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে কোন ধরনের ট্রেনিং? ইনস্টিটিউট ট্রেনিং। কোন ধরনের ট্রেনিং? প্রফেশনাল ট্রেনিং। এগুলো হচ্ছে এখন অ্যাডজেটিভ হিসাবে বসতেছে। নিশাদ জয়েন্ট বাংলাদেশ মাউন্টেনিং। এখন উনি কি করছে? যখন উনি দেখলো যে আরে আমি তো 15 কেজি ব্যাগ নিয়ে ঢাকায় ঘুরে আমি তো কেওক্রাডাং জয় করে ফেলতে পারতেছি, তখন তার মনে হলো আচ্ছা, যদি কেওক্রাডাং পারি, মানে উনি যখন কেওক্রাডাং জয় করলো, তখন তার মনে হলো আমি যদি কেওক্রাডাং পারি, তাহলে তো আমার কাছে মানে কতটুকু 967 ফিটের একটা হাইট, আমি যদি কেওক্রাডাং পারি, তাহলে তো নিশ্চয়ই অন্যান্য কিছু খুব একটা কঠিন হবে না বোধহয়, একবার চেষ্টা করি না। তখন উনি এই যে বাংলাদেশ মাউন্ট, এই যে বিএমটিসি, যেটা বাংলাদেশ মাউন্টেনিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে জয়েন করলেন 2006-এ। আরো কত বছর পর? 3 বছর পর। অ্যান্ড কমপ্লিটেড আ বেসিক ট্রেনিং কোর্স অ্যাট হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট, দার্জিলিং। দার্জিলিং এ যেয়ে তারপরে 2007-এ আরো 1 বছর পর, মানে মোটামুটি 4 বছর ধরে উনি প্ল্যান করতেছেন, স্বপ্ন দেখতেছেন। নিশ্চয়ই স্বপ্ন দেখলেই স্বপ্ন বাস্তবায়ন কঠিন, মানে সহজ হয় না। অনেক বাধা বিপত্তি আসতেছে, ফ্যামিলি, ক্যারিয়ার, নিজের ফিজিক্যাল অ্যাবিলিটি কতটুকু আসলে বিয়ন্ড মানে পুশ করা যায়, ঠিক আছে। তো আফটার দ্যাট শি স্কেলড পিকস ইন দ্য হিমালয় রেঞ্জ ওয়ান আফটার অ্যানাদার, জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ। তো হয় কি, তোমাদেরকে যে আমি যেটা বলতাম যে এক লাফে উপর উঠা যায় না। তো যে মাউন্টেন এভারেস্টে যে যাইতে চায়, সে প্রথম দিন যায় টাটা 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 হেঁটে এরকম মাউন্টেন এভারেস্টে উঠে যায় না। তাকে প্রথমে অল্প একটু ফিট উঠায়, আবার কয়েক মাস পরে যখন ওয়েদার ভালো থাকে তখন আরেকটু ফিট, মানে অভ্যাসটা করে রাখে যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এভাবে উনি একটার পর একটা মাউন্টেন পিক জয় করতেছিলেন। অ্যান্ড আচ্ছা, টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক ইন হিমালয়স। হিমালয় একটা মাউন্টেন পিক আছে যেটা নাম হচ্ছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, বুঝো? মানে মাউন্ট এভারেস্টে একটা জায়গার নামই আছে যেটা হচ্ছে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ মাউন্টেন পিক নামে। দ্য নেম বিকজ দ্য মাউন্টেন্স ফর টু ফ্রেন্ডলি জয়েন্ট ক্লাইম্ব এট দ্য ফর দ্য ফার্স্ট টাইম। ওই পিকটাতে বাংলাদেশ এবং নেপালের মাউন্টেনিয়ার ফর দ্য ফার্স্ট টাইম তারা সেখানে জয়েন করছিল, এই জন্য এটা নামই হয়ে গেছে, ওইটা পয়েন্টের নাম, অনেকেই ভিজিট করতে যায়। নিশাদ স্ট্রিম ওয়াজ লেড বাই এম এ মোহিত। এখানে আরেকজনের নাম দেখতে পাচ্ছি আমরা, মোহিত ব্রো। মোহিত ব্রো হচ্ছে তখন এম এ মোহিত, মানে প্রথম, দ্য হু হ্যাজ বিন দ্য টপ অফ দ্য এভারেস্ট মাউন্টেন কোয়াইট এ ফিউ টাইম, ঠিক আছে। এম এ মোহিত তখন অলরেডি মোর দেন 8, মানে অনেকগুলা পিকস উঠছেন পৃথিবীতে, যেটা 8,000 মিটারেরও বেশি উচ্চতায় থাকে। আচ্ছা, তাহলে তার টিম লিড দিয়ে উনি নিয়ে গেছেন। ইন বাংলাদেশ মাউন্টেনিং ইজ এ নিউ স্পোর্টস অ্যাক্টিভিটিস। বাংলাদেশে মাউন্টেনিংটা হচ্ছে একটা নতুন স্পোর্টস অ্যাক্টিভিটিস। প্রশ্ন হচ্ছে এখানে মাউন্টেনিং কি অর্থে বসছে? এখানে কোনো অক্সিলারি নাই। উইদাউট অক্সিলারি মানে একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব বলে হয় জিরান্ডে আছে, নাইলে পার্টিসিপল আছে, কোনটায় আছে? ঝটপট বলবা। ফেসবুকে যারা আছে তারাও বলবা, ফেসবুকের বাইরে যারা আছে, আমার জুমে যারা আছে তারাও বলবা। মাউন্টেনিং কি হিসাবে বসছে? এই যে ইজ ভার্বটা, এই ভার্বটা একটা সাবজেক্ট দরকার, মাউন্টেনিং এর সাবজেক্ট হিসেবে বসছে। আর সাবজেক্ট বসলে সেটা নাউন হিসাবে বসে, নাউন হলে সেটা জিরান্ড হয়। বুঝা গেছে? ক্লিয়ার? কি এটা কি রাইটিং এর জন্য পড়াচ্ছে? না, এটা আমরা টেক্সট পড়তেছি ভাই। আমরা কি করছি? টেক্সট পড়ছি, রাইটিং এর জন্য না। আচ্ছা, ঠিক আছে। আমরা 26 ব্যাচের টেক্সট বই পড়াশোনা করি, তাহলে এটা জিরান্ড হিসাবে বসছে, রাইট? তাহলে মাউন্টেনিং ইজ এ নিউ স্পোর্টস অ্যাক্টিভিটিস। বাংলাদেশে এটা একটা স্পোর্টস অ্যাক্টিভিটিস, নতুন। আচ্ছা, স্পোর্টস কথাটা আমরা জানি সারা জীবন কি বসে? নাউন হিসাবে বসে। কিন্তু এই বাক্যে আমরা দেখবো যে স্পোর্টস ভদ্রলোক আর নাউন হিসাবে থাকতে পারে নাই। কারণ এই যে অ্যাক্টিভিটি কথাটা যখন নাউন হিসাবে বসতেছে,
এই ভদ্রলোক যখন নাউন হিসাবে বসছে, তার আগে যিনি আছে উনি তাকে অ্যাডজেক্টিভ হিসাবে ডিমান্ড করতেছেন বা সেটাই ফাংশনালি বসে। and we are yet to develop a culture that will encourage a woman's mountaineering activities। যে আমরা এখন একটা কালচার তৈরি করতে পারি নাই, বা দূরে আছে যে কালচারটা, যে আমরা একজন বাংলাদেশে একজন মেয়ে চাইলেই সহজে মাউন্টেনিং করতে পারে। নিশা took the challenge and she was supported by her parents। নিশাদ সেই চ্যালেঞ্জটা নিল এবং তার বাবা মা তাকে সাপোর্ট করলো। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্টস। মানে নর্মালি, মানে চাইলাম আর খেললাম ক্রিকেট একটা ব্যাট কিনে বা র্যাকেটের একটা মানে ইয়ে র্যাকেট কিনে ব্যাডমিন্টন, সেরকম না। এটা একটা এক্সপেন্সিভ স্পোর্ট। এই যে দেখো এইখানে স্পোর্টস হচ্ছে নাউন, একই জিনিস, সিমিলার। এইখানে স্পোর্টস নাউন, এইখানে স্পোর্টস হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটাই হ্যাঁ দেয়া আছে, খেয়াল করো। তাহলে and Nishad and other mountains could not have succeed if several organizations did not help। if এর নিয়ম আছে, চেক করবো যে if এর নিয়ম ঠিকঠাক বসছে কিনা। if দেয়া আছে এখানে, if এর এক পাশে যদি থাকে verb to did not help, did not help verb to আছে অথবা did plus, মানে পাঁচটাই আছে, ঠিক আছে। did not help মানে verb to এর মানে ইয়াই, তাইলে এক পাশে verb to আরেক পাশে কি হবে, would plus verb one, could not have succeeded, could not have succeeded। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, could not have succeeded হতে পারে if the several organizations did not help। Nishad was the ambassador of, এখানে could not succeed দেওয়াটাই বেটার, বাট দিছে, লেখকরা লিখছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বিকজ আই এম আ গার্ল, এই ক্যাম্পেইনে নিশাদ ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর মানে কি, যখন কোনো ক্যাম্পেইনে কাউকে নিযুক্ত করা হয়, মানে ওইটার রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ইয়া হিসাবে। বিকজ আই এম আ গার্ল, এটা নামে একটা ক্যাম্পেইন ছিল, ঠিক আছে। বিকজ বিকজ আই এম এ গার্ল, আরে বিকজ আই এম এ গার্ল, এই ক্যাম্পেইনের উনি একজন সদস্য ছিলেন। ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার ইন হার এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট 2012। তাহলে সাথে ট্রেনিং নিছে, তিনে প্রথমে বাংলাদেশে কি করছেন উনি, ওই যে কেওক্রাডাঙ্গে গেছে, তিনের পর চার পাঁচ ছয় যে উনি ক্লাবে ভর্তি হয়েছেন, তারপরে সাথে আস্তে আস্তে ইন্ডিয়াতে যে ট্রেনিং নিছে, সাত আট নয় দশ, টানা 11, টানা 5 বছর উনি এই পিক ওই পিক ছোট 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 পিকে উঠতেছেন। 2012 সালে যে উনি ক্যাম্পেইনের অংশ হিসেবে মাউন্টেন এভারেস্টে যাওয়া শুরু করছেন। She wanted to leave a message for all people of Bangladesh that a girl can do anything। উনি এটা প্রুভ করতে চেয়েছেন যে একজন মেয়ে চাইলে সবকিছুই করতে পারে। এনিথিং আ বয় ক্যান ডু, যে কোনো কিছু যেটা একটা ছেলেও করতে পারে। হ্যান্স এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম দেয়ার প্যারেন্টস অ্যান্ড সোসাইটি ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস। যে কোনো চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিসে আমরা দেখবো যে মেয়েদেরকে সেই সুযোগ সুবিধাটা দেওয়া উচিত। এইখানেও আমরা দেখতে পাচ্ছি আইএনজি ওয়ালা একটা নন ফাইনাইট ভার্ব আছে। এটা কি হিসাবে বসছে, জিরান্ড না পার্টিসিপল? কেমন সিদ্ধান্ত নিব যে এটা কি জিরান্ড নাকি এটা পার্টিসিপল? কিভাবে সিদ্ধান্ত নিব? সিদ্ধান্ত নেব যে তারপরে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে এই ভদ্রলোক হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে যে বসে সে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, আর যে অ্যাডজেক্টিভ হিসাবে বসে সে পার্টিসিপল। ওকে, গুড। যে অ্যাডজেক্টিভ হিসাবে বসবে সে পার্টিসিপল। সো এই ছিল ইয়া কোশ্চেন, দেখবো আমরা এগুলা, এইচডব্লিউ থাকবে তোমাদের, তোমরা এগুলো বাসায় করবা নিজেরা। হ্যাঁ, ভেরি ইজি, কোনো সমস্যা হলে ডাউট সলভে দিবা, আমরা সেখানে সলভ করে দিব তোমাদেরকে। বাট প্র্যাকটিসটা নিজেরা করার চেষ্টা করবা, প্লাস তোমাদের যদি অন্য কোনো বই থাকে বা অন্য যা যা আছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করবা। গেল অন্যান্য কোশ্চেন, হু ইজ নিশাত মজুমদার, কে ছিল, পরিচয় দিবা। তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার মা হাউস ওয়াইফ ছিলেন, মডেস্ট ফ্যামিলি থেকে আসছেন সেটা দিবা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে দিবা, ইজি জাস্ট এখান থেকে। কেন, ওয়াজ ইট ইজি ফর, না ডেফিনেটলি ইট ওয়াজ নট, না, ঠিক আছে। এখান থেকে আমরা দেখবো যে কেন না অ্যাক্টিভিটিস গুলো দিবা। তারপরে তার জার্নির একটা প্রশ্ন আলাদা করে দিছি, নিশাতের জার্নি কি কি ছিল। তাহলে 2003 থেকে শুরু করে 2013-12 পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে আমরা সেখানে বর্ণনা করার চেষ্টা করব। আচ্ছা, এখানে তার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমি একটা দিচ্ছি, একজন স্পোর্টসম্যান ছিলেন। আর কি কি লাগে যে তোমাদেরকে যখন এটা বুঝাইলাম যে একটা কি কি ইম্পর্টেন্ট, কোন কোন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, তাহলে ডেডিকেশন, অন্যান্য যা যা আছে, চান্সেস, ক্রিয়েটিং অপরচুনিটিস, ডিসিপ্লিন, গ্রিড, ডিটারমিনেশন, এই জিনিসগুলো আমরা দেখব প্রয়োজন হয়। এগুলোকে একটু নিজেদের মতো করে লিখবা। আচ্ছা, পরে আসো সামারিটা, এটা নিজেদের প্যারাফ্রেজিং করে এসডব্লিউ করে ফেলবা, প্যারাফ্রেজিং করে নিজেরা এটা করে ফেলবা। ওকে, আচ্ছা, আসো। পরের যেটা, আনবিটেন গার্লস, দি আনবিটেন গার্লস, রাইট? একটু বড়, বাট আমরা যতটুকু পারি শর্টকাটে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। In a traditional society like ours,
লিটল বয় এন্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ চয়েস। একটা বাক্যে অনেকগুলো গ্রামার লুকায় আছে। ট্রেডিশনাল সোসাইটি, ট্রেডিশনাল সোসাইটি, তাহলে এখানে সোসাইটি হচ্ছে একটা নাউন, তাহলে তার আগে যেটা বসছে সেটা অ্যাডজেটিভ। ওকে, সমস্যা সেটা না। ট্রেডিশনাল শব্দের আমরা অনেকগুলো অর্থ পড়ছি। ট্রেডিশনাল শব্দ হচ্ছে কনভেনশনাল, কনভেনশনাল, TIONL, কনভেনশনাল। হ্যাঁ, ট্রেডিশনাল মানে হচ্ছে কনভেনশনাল ফ্যামিলি যেটা হয়। হ্যাঁ, নর্মাল, নর্মাল যেসব ফ্যামিলি সারা বছর সারা জীবন ধরে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই, নর্মাল ফ্যামিলি। আচ্ছা, এইটাতে গার্লস এন্ড বয়েজ, এই যে এখানে আর বসছে, তারপরে ভার্ব থ্রি বসছে, এখানে প্যাসিভ হয়েছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বয়েজ এন্ড গার্লস আলাদা করে দুইটা কি ছিল, বয়েজ এন্ড গার্লস, এন্ড দিয়ে যুক্ত দুইটা আলাদা সাবজেক্ট ছিল, এই জন্য এটা প্লুরাল হয়েছে, বয়েজ এন্ড গার্লস। আর তোমাদেরকে রাইট ফর্ম কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো হয়েছে, সেটার ভিত্তিতে দেখবা যে এটা রাইট। কি দেওয়া হয়, সেপারেট সেটস অফ টয়েস। এই যে দেখো এখানে সেটস অফ, কাইন্ডস অফ, আমরা নাউনের ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে কাইন্ডস অফ, সেটস অফ, এই জিনিসগুলো কিভাবে বসে এটা ব্যবহার মনে আছে নাউনের ক্লাসে, যে কাইন্ড বসে যখন আমরা দেখবো সিঙ্গুলার, এখানে যদি টয় হইতো তাহলে কাইন্ড অফ টয়। যখন টয়েস প্লুরাল হচ্ছে তখন ডেফিনেটলি এখানে কি লিখতে হবে, কাইন্ডস অফ চয়েস, পেয়ার্স অফ চয়েস, সেটস অফ চয়েস। ঠিক আছে, ভুলে গেছেন? এই জুমের লোকজন, তোমরা কি ভুলে গেছো না মনে আছে? কাইন্ডস অফ, সেটস অফ, টাইপস অফ, মনে নাই? কাইন্ডস অফ, সেটস অফ, এই আরেকটা ছিল টাইপস অফ, এখানে সেটস অফ আছেই। টাইপস অফ কখন বসবে, ডিপেন্ডস অন পরেরটা সিঙ্গুলার না প্লুরাল, এই অর্থে। ঠিক আছে। আচ্ছা, while toys for boys include cars, guns, or footballs, girls have to be satisfied with dolls, often Barbie dolls and doll houses or miniature of cooking utensils. আচ্ছা, প্রথম কথা হচ্ছে কুকিং ইউটেন্সিলস মানে হচ্ছে রান্নার যে সরঞ্জাম এটাকে বোঝায়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সেপারেট উইথ, সেপারেট উইথ একসাথে বসে। হ্যাঁ, স্যাটিসফাইড উইথ, কোনো জিনিসের সন্তুষ্ট থাকা অর্থে স্যাটিসফাইড উইথ বসে। হ্যাঁ, স্যাটিসফাইড উইথ বসে, সন্তুষ্ট থাকা অর্থে স্যাটিসফাইড উইথ বসে, সন্তুষ্ট থাকা অর্থে স্যাটিসফাইড উইথ বসে। and the underlying assumption, the underlying assumption, assumptionটা হচ্ছে যেটা, তাহলে আন্ডারলাইং হচ্ছে, assumption যদি নাউন হয়, এই আন্ডারলাইংটা হচ্ছে এখানে কি হিসাবে বসছে, জিরান না পার্টিসিপল। এটা হচ্ছে আমরা দেখবো যে পার্টিসিপল হিসাবে বসছে, কারণ সে হচ্ছে অ্যাজাম্পশনকে মডিফাই করতেছে, রাইট? পার্টিসিপল হিসাবে বসছে কারণ অ্যাজাম্পশন এখানে নাউন। যে বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ ভাইগর, অ্যাজাম্পশনটা হচ্ছে তাদেরকে কেন ফুটবল দিচ্ছে, গান দিচ্ছে, ক্যাশ দিচ্ছে, যে ছেলেরাই বেশি অ্যাক্টিভ, ফুল অফ ভাইগর, তারা প্রাণরসে ভরপূর্ণ। বাট গার্লস আর নাইভ অ্যান্ড ল্যাক অফ ইন্টেলিজেন্ট, মেয়েরা হচ্ছে নাইভ। নাইভ বা নাইভ যে অর্থে ডাকো, মেয়েদেরকে কি মনে করা হয়, ঘর কোনো মনে করা হয়, তাদেরকে ধরা হয়। তাহলে আর বি ভার্বের পরে আমরা দেখবো অ্যাডজেটিভ হিসাবে বসছে এটা। ঠিক আছে, তাদেরকে ধরা হয় যে তারা এমন কিছু পারে টারে না। ঠিক আছে, এটা অ্যাডজেটিভ হিসাবে বসছে বি ভার্বের পর। or lack of intelligence or energy to match their male counterpart, counterpart শব্দের অর্থ কি হিসাবে বসছে এখানে, অপোনেন্ট নাকি? বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল একবার এটা, এটা বসছে হচ্ছে পিয়ার, পিয়ার তাদের যে মানে মেল পিয়ার, মেল কাউন্টারপার্ট যারা, তাদের ব্যাপারে বলা হচ্ছে। This false assumption has been shattered plenty of times in the recent decades. Decade মানে কি? প্রতি 10 বছরকে আমরা কি বলি? ডিকেড বলে থাকি। 10 বছরের সমষ্টিকে আমরা কি ডাকি? ডিকেড ডাকি। As girls began to show, আচ্ছা, বিজ্ঞানের পরে রাইট ফর্ম ভার্বস আমরা পড়ছি, বিজ্ঞানের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে। বিজ্ঞানের পরে কি বসে? রাইট ফর্ম ভার্বস এর নিয়ম অনুযায়ী টু প্লাস ভার্ব ওয়ান বসে, বিজ্ঞানের সাথে টু প্লাস ভার্ব ওয়ান বসে। Their power and women began to competing, ঠিক আছে, when women began competing with men in almost all areas of life, it has conclusively proved wrong। এই যে এটাকে কনক্লুসিভলি রং করা মানে ভুল প্রমাণ করা হয়েছে রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কালসিন্দুর। তাহলে কালসিন্দুর নামে একটা জায়গার নাম আমরা পাচ্ছি, তারা কি করতেছে সেটা নিয়ে নিশ্চয়ই কথা হবে। ইন আ ভিলেজ ইন আ রিমোট এরিয়া অফ ধুবাউড়া উপজেলা ময়মনসিংহ, তাহলে কোন জায়গায় কালসিন্দুর? কালসিন্দুর হচ্ছে ধোবাউড়া উপজেলা, ময়মনসিংহ জেলা। তাহলে এই ময়মনসিংহ জেলার, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ধোবাউড়া উপজেলার কাঁচশিলদুরে সেইখানে কিছু মেয়ে সেটাকে প্রমাণ করছে। কিভাবে? দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং পিপল, সেখানে গ্রামের মানুষরা খুব স্বল্প আয়ের মানুষ কিন্তু অধিক পরিশ্রম করে। ইভেন আ ফিউ ইয়ার্স এগো দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ। ইম্পর্টেন্ট লাইন, যে কিছু বছর আগেও গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, বাট
সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দেয়ার ভিলেজ, তাদের গ্রামকে আলোকিত করেছে। বুঝো, সাধারণভাবে আমরা যখন আলোকিত করেছি কাউকে, কোনো প্রতিষ্ঠানকে, কোনো গ্রামকে, এটা বললে বোঝা যায় যে কোনো গৌরব নিয়ে আসা, রাইট? আমি আমার বাপের মুখ আলোকিত করছি, তার মানে কি আমি বাপের মুখে যা টর্চ লাইট মারছি? ডেফিনেটলি না। আমি আমার বংশের নাম আলোকিত করছি, তার মানে কি বংশের উপরে আমি লাইট জ্বালা রাখছি, সূর্য টেনে নিয়ে আসছি? ডেফিনেটলি না। তাহলে এই আলোকিত বললে সাধারণভাবে আমরা বুঝি যে গৌরব বয়ে নিয়ে আসা। বাট এইখানে যখন বলতেছি ইলামিনেট, তখন এই ইলামিনেটটা একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, বোথ লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি। আমরা যেটা বলি সাধারণত সেটা মেটাফর। যখন আমরা বলি আলোকিত করতেছি, তখন সেটা মেটাফর ইউজ করি। কিন্তু এই গ্রামের মেয়েরা যেটা করছে, তারা লিটারালি দুইটা কাজে, তারা মেটাফরিক্যালিও মানে তারা গৌরবও নিয়ে আসছে, এবং যেহেতু গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তারা এই কিছু এমন কিছু করছে যেটার পরে গ্রামে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিও আসছে। তার মানে তাদের মানে ইলেকট্রিসিটিও চলে আসছে, ঠিক আছে? তারা এমন কিছু একটা করছে তারা, উইথ দেয়ার বিলিভস ইন দেমসেলফ অ্যান্ড স্কিল ইন দ্য গেম অফ ফুটবল। তাহলে ফুটবল গেমে তাদের যে স্কিল আছে সেটাকে ব্যবহার করে কিছু একটা তারা করেছে। দ্য ভিলেজ হ্যাজ enraged now a football factory, a symbol of girl power, and in recognition of their success, the village was provided electricity by the government. তাদেরকে প্রোভাইড করা হয়েছিল ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট তাদেরকে ইলেকট্রিসিটিটা প্রোভাইড করেছিল। তাহলে এই যে লিটারাল মিনিং আর এই যে আলোকিত করছে সেটা হচ্ছে, আচ্ছা ব্যাখ্যাটা দেখাই তোমাদেরকে। এই যে ইলেকট্রিসিটি আসছে, প্রোভাইডেড ইলেকট্রিসিটি, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে লিটারাল মিনিং, হ্যাঁ, যে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। আর আরেকটা, এই যে তাদেরকে এইখানে ফুটবলার ফ্যাক্টরি, এখন সবাই তাদেরকে এই নামেই চেনে, তাহলে গ্রামের মুখ উজ্জ্বল হচ্ছে এই জায়গাটায়। তাহলে এখানে আমরা দেখবো এই যে মেটাফরিক ইলামিনেশনের দুইটা যে মিনিং আমরা বের করলাম, একটা হচ্ছে এইটা। তাহলে ইলামিনেশনের যে দুইটা মিনিং আমরা বের করলাম, একটা হচ্ছে এইটা মেটাফরিক, আর একটা হচ্ছে ইলামিনেশন। বুঝা গেছে? বুঝছো? জুম ইম্পর্টেন্ট, বুঝছো কিনা, মানে কনসেপ্ট বুঝছো কিনা, যে লিটারাল মিনিংটা হচ্ছে তাদেরকে গ্রামে আলো দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে লিটারাল মিনিং, যারা গ্রামকে আলোকিত করছে। আর মেটাফরিক কোনটা? এই যে গ্রামকে এখন বলা হয় যে ফুটবলের স্বর্গ, তার মানে তাদের ইয়াও উজ্জ্বল হয়েছে, মুখ উজ্জ্বল হয়েছে। ওকে, আসো। সাবিনা আক্তার, সানজিদা আক্তার, আচ্ছা অমুক 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 সহ অনেক নামের পরে 40 গোলস দিছে। হ্যাঁ, কতগুলো আছে আল্লাহ জানে নাম, ঠিক আছে? সবার নাম পড়ার কোনো দরকার নাই, এখানে কার কি কাজ আছে সেটা বর্ণনা করছে। সবাই এরা সবাই আসছে হচ্ছে কোন জায়গা থেকে? এই এক কলসিন্দুর গ্রাম থেকেই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, their talent and determination have brought them to where they are now. এখন তারা যেখানে আছে এটা তাদের ডিটারমিনেশন এবং ইয়ে নিয়ে আসছে। While in the Kalshindur Government Primary School, the girls had a hat-trick record of championship with Bangomata Begum Fazilutunnesa Mujib Gold Cup Primary School ফুটবল টুর্নামেন্ট। প্রাইমারি স্কুলের যে ফুটবল টুর্নামেন্ট হইতো সরকারিভাবে, সেটাতে তারা হ্যাটট্রিক টুর্নামেন্ট জিতছে 2013, 14, 15। তাহলে এটা আমরা রিটেনের ভাষায় কি লিখতে পারি? কি লিখতে পারি? একটু আগে একটা ট্রিক্স শিখাইছি, দুইটা জিনিস লেখা যায়। কি লিখতে পারি আমরা, যদি 2013, 14 এবং 15-তে যে তারা কিছু জিতছে টানা হ্যাট্রিক, এটাকে কি লিখতে পারি? ইংরেজি বলো, একটা না শিখেছি। থ্রি ফর থ্রি কনসিকিউটিভ ইয়ার্স, রাইট? কনসিকিউটিভ ইয়ার্স, এটা একটা লিখতে পারি। আরেকটা লিখতে পারি কি, 3 ইয়ার্স, 3 ইয়ার্স ইন আ রো। এই দুইটা জিনিস লিখতে পারি আমরা, 3 ইয়ার্স ইন অথবা 3 consecutive years। আচ্ছা, আফটার কমপ্লিটিং প্রাইমারি স্কুল দে মুভ টু কালসিন্দুর সেকেন্ডারি স্কুল। ওয়াইল দেয়ার দে become 4-time champions in national summer sports competition for school madrasa and technical institution। মানে এই জায়গায় তারা সবসময় জিততেছে, তাদের মানে হারার কোনো রেকর্ড নাই। আচ্ছা চলো, দা বাংলাদেশ গার্লস ফুটবল টিম ওয়ান এএফসি আন্ডার 14 রিজিওনাল ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, গেছে হাবি জাবি যাচ্ছে। ডমিনেটেড বাই কালস, এই যে টিমটাও, দ্য টিম ওয়াজ ডমিনেটেড বাই কালসিন্দুর ফুটবলার্স। তুমি কি জানো যে কে জিতছে? আন্ডার 19 ফুটবল টিম, তারা তাজিকিস্তানকে হারাইছে। এই করছে, এইগুলা জাস্ট কমন, এগুলাকে আমি আর ব্যাখ্যা করলাম না। তারা কি করছে সেটা বর্ণনা জাস্ট দিয়ে গেছে। কবে কি কি জিতছে এগুলাও দিছে, এগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলা থেকে খুব একটা মানে জাস্ট পড়ে গেলেই হবে তা। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট, যে সাকসেস অফ কালসিন্থ্র গার্লস রিড লাইক এন এপিক। মানে তাদের সাকসেসটা দেখলে মনে হবে যে এপিক পড়তেছি আমরা। এপিক মানে কি? মহাকাব্য, রাইট? রিডস লাইক এন এপিক।
তাদের যে সাকসেস এটা দেখতে একদম এপিকের মতো, যে দে স্টার্টেড দ্য জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং। কিছুই ছিল না তাদের, কিছুই ছিল না। স্টার্টেড দ্য জার্নি প্র্যাকটিক্যালি নাথিং। দে ডিডন্ট হ্যাভ এনি বুটস অর জার্সিস। তারা জার্সি পরতে পারতো না, বুটস ছিল না। ইনিশিয়ালি তারা তাদের যে নর্মাল মানে খালি পায়ে খেলতো, হ্যাঁ, এবং মানে সালোয়ার কামিজ পরেই খেলতো। এটাই ছিল তাদের খেলার মানে কিট। এবং দে সাফার্ড ফ্রম ম্যালনিউট্রিশন। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষজন খাওয়া দাওয়া ঠিক বেশি ভালো করে করতো না। এই অর্থে সাফার্ড ফ্রম বসে কোনো জিনিসের সাফার করা, ম্যালনিউট্রিশন তারা সাফার করতো। হোয়াট মেড দেম উইন এগেনস্ট অল অ্যাক্টিভিটিস। আচ্ছা, ম্যাজিক কি ছিল? ম্যাজিক ছিল মোস্তাফিজুর রহমান নামে, সরি, মোহাম্মদ মফিজউদ্দিন নামে তাদের একজন টিচার ছিল, যিনি তাকে সেখানে তাদের যে মিনতি রানী নামে একজন হেড টিচার ছিলেন, তারা দুইজন মিলে আস্তে আস্তে তাদের গার্লসদেরকে ইজি করতে থাকে। আচ্ছা, girl playing football is not a girl playing football is still not a common picture in Bangladesh. যে বাংলাদেশ এটা এখনো কমন পিকচার না যে মেয়েরা ফুটবল খেলে। Guardians were not convinced as they were used to seeing helping girls helping mother with household chores. যেহেতু তারা সারা জীবন দেখছে মেয়েরা কি করে সবসময়, এই যে ইউজ টুর পরে তো ভার্ব ওয়ান বসে, এইখানে ভার্ব ওয়ান আইএনজি কেন বসলো ভাইয়া? ইউজ টুর পরে তো ভার্ব ওয়ান বসে, এখানে ভার্ব ওয়ান আইএনজি কেন বসছে? কে বলতে পারবে? ইউজ টুর পরে আমরা জানি ইউজুয়ালি ভার্ব ওয়ান বসে, এখানে ভার্ব ওয়ান আইএনজি কেন বসছে? ইউজ টুর পরে ভার্ব ওয়ান বসে, কিন্তু আমরা এইখানে দেখবো এই যে ওয়ার ইউজ টু আছে, বি বিকাম ইউজ টু যদি থাকে, তারপর আমরা দেখবো যে টু প্লাস ভার্ব ওয়ানই বসে, রাইট? ভেরি গুড, ভেরি গুড। তারা সারা জীবন দেখছে যে মায়েরা মায়েদেরকে হেল্প করতেছে। তারা খেলতে কেন যাবে? আ ফার্মার, an auto rickshaw driver, টি শপ ওনার or housemate mother could not be ambitious either. তো তারা ওই উচ্চাকাঙ্ক্ষীও হইতে পারে না যে আর আমার মেয়ে ফুটবল খেলা আসলে কি ইয়া পর্যন্ত যাইতে পারবে নাকি, কি বলে এটারে, জাতীয় দল পর্যন্ত যাইতে পারবে নাকি। ওই যে অবস্ট্রাকলের কথা বলতেছিলাম, যে বাংলাদেশে তুমি দেখবা যে যাদের স্পোর্টস এর ব্যবস্থা আছে তাদের পেছনে টাকা ঢেলে ঢেলে বাপ মা স্পোর্টস এর দিকে পাঠায়, তাদের ট্যালেন্টকে নার্চার করা হয়। কিন্তু গ্রামে গঞ্জে যে ট্যালেন্ট, এটা তো নার্সিং এর কিছু নাই, এটা জাস্ট নর্মালি কোনো নার্সিং নাই, এমনি জাস্ট উঠে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য তারা অ্যাম্বিশাসও হইতে পারে না যে আসলেই কি আমার ছেলেদের খেলতে দিলে খেলা দিয়েও টাকা কামানো যায়, এরকম করা যায়, এটা বুঝে না। But Mitarani Shil and Mohammad Mofizuddin pursued them to allow their daughters to play. তাদের আস্তে আস্তে বাপ মাকে মোটিভেশন দিতে 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 তারা কি করছে, অপরচুনিটি ক্রিয়েট করছে, পার্সোনাল টেক কেয়ার নিছে, দিয়ে তখন আমরা দেখব সেই জায়গাগুলোতে তারা পৌঁছাইছে। আচ্ছা, when the girls moved to the nearby secondary school or college, they did not have Minoti ma'am and Mufizuddin sir. But soon another motherly person offered them helping hand. Malarani Sharkar, an assistant professor of history, who joined one of her colleague, Jewel Mia. তাহলে যখন স্কুল থেকে আস্তে আস্তে পরে মানে হাই স্কুলের ইয়াতে গেল, তখন এইখানে আবার দুইজন টিচারকে তারা পাইছে। দে অ্যাগ্রিড টু কোচ দ্য গার্ল। আচ্ছা, জালালউদ্দিন হু ওয়াজ দেন হেড টিচার অফ দ্য স্কুল অ্যান্ড অলসো সাপোর্টেড দেন। সেখানে জালালউদ্দিন স্যার ছিল, যে সেও তাদেরকে হেড টিচার সাপোর্ট করছে। গ্র্যাজুয়ালি লোকাল কমিউনিটি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেটর কেম ফরওয়ার্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ স্পেশাল অ্যাটেনশন টু দ্যাম। ফাইনালি অ্যানাদার ম্যাজিশিয়ান, গোলাম রব্বানী ছোটন, the head coach of Bangladesh women football team, mentored this girl and helped them become complete প্রফেশনাল ফুটবলার। তাহলে নানান জনের অবদানের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারা এদিকে গেছে, অনুবাদ পড়ে যাচ্ছে শুধু। নাও পিপল রিয়েলাইজ হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম। আস্তে আস্তে তারা রিয়েলাইজ করতে লাগলো যে কি অসাধারণ জিনিসগুলো তারা দেয়ার গোল্ডেন গার্ল কুড ব্রিং ফর দেম। লাইট আসছে এলাকায়, ইলেকট্রিসিটি আসছে, মানুষ চেনে এই এলাকাকে। হ্যাঁ, when these girls go from one place to another, even auto rickshaw pullers don't take any fare for them as they are the pride of the village. যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অটো রিক্সাওয়ালারাও এখন আর তাদের কাছ থেকে টাকা নেয় না, ফ্রিতেই নিয়ে যায় মেয়েদেরকে। কেন? কারণ এই ফুটবলার মেয়েরা এই তাদের প্রাইড অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের তারাই হচ্ছে কি প্রাইড, গর্ব, তাদের গ্রামের, দে আর দ্য প্রাইড অফ দেয়ার ভিলেজ। ইটস এ স্মল টোকেন অফ রিকগনিশন। এটা একটা রিক্সা ভাড়া নিল না 10 টাকা, হয়তো তার রিকগনিশনটা খুব ছোট হইতে পারে টোকেনটা, বাট ইটস গ্রেট, এটা একটা অসাধারণ ব্যাপার। তোমার তো দিচ্ছে না, তোমার কাছ থেকে তো ঠিকই নেবে। তাহলে স্মল টোকেন, বাট ইয়েট খুবই এটা কি হইতে পারে, ইম্প্যাক্টফুল হইতে পারে যে কোনো টোকেন। এই যে ধরো তোমাদেরকে আমি যখন স্টুডেন্ট পড়াই, এটা আমার একটা অভ্যাস ছিল, মানে অফলাইনে যখন পড়াইতাম, মানে অফলাইন মানে হচ্ছে টিউশন যখন করতাম আরো অনেক আগে, যখন একদম একাডেমিক লাইফে ছিলাম,
তা আমি আমার স্টুডেন্টদেরকে এখনো করি, এখনো যদি আমি কোনো অফলাইনে যাই, মানে ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা অন্য কোনো কোর্স অফার যখন করি কোনো অফলাইন প্রতিষ্ঠানকে, তখন আমি গিফট হিসাবে 5 টাকার কয়েন দিই। আমার মানিব্যাগ অলওয়েজ দিয়ে একটা 5 টাকার কয়েন থাকে সামহাউ, আলহামদুলিল্লাহ। যে আমি কোথাও যদি কোনো প্রতিযোগিতা নেই, আমি অলওয়েজ 5 টাকার কয়েন দিই যে কাউকে, একদম আমার আমার ভাগ্নি টাগ্নি সহ শুরু করে সবাইকে আমি এগুলো দিছি, পকেটে থাকে। তোমাদের কাছেও আছে একজন যে আমার কাছ থেকে 5 টাকার কয়েন পাইছে জীবনে, ঠিক আছে? সো মানে এইটা হচ্ছে, টোকেনটা খুবই স্মল, যে একটা 5 টাকার কয়েন, এটা হয়তো খুব বেশি না, বাট হু ইজ গিভিং অ্যান্ড ওয়াই ইজ গিভিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কেন দিচ্ছে, কত কে দিচ্ছে। তো এটা বলছে মালানী সরকার নামে উনি যিনি ছিলেন টিম ম্যানেজার। আচ্ছা, তো আস্তে আস্তে এরা এই হইলো, বহুত কিছু যাচ্ছে। এই হচ্ছে তাদের স্টোরি, যে আস্তে আস্তে কালসিন্দের এখন ফুটবলার মানে গ্রুমিং করতেছে আরো 65টা মেয়ে, যারা আস্তে আস্তে নেশনকে লিড দিবে। সো বাদ বাকি যেগুলো আছে এগুলা পড়ে ফেলবা। নর্মাল প্রশ্ন, আশা করি এগুলো পারবা। তারা কি কি জিতছে একটাই দিছি, তোমরা বই থেকে আরো আরো বেশি বেশি করে পড়ে নিবা। হ্যাঁ, বই থেকে আরো বেশি করে পড়ে প্র্যাকটিস করবা। তোমাদের কাছে যার যা বই আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ে এগুলো থেকে অ্যাড করে নিবা। ক্লিয়ার? আচ্ছা, আর থাকে হচ্ছে অনার। কারো কোনো, আচ্ছা, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? জুমে কারো কোনো প্রশ্ন আছে? নাই? ফেসবুকে কারো কোনো প্রশ্ন আছে? ফেসবুকে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে প্রশ্ন নিব। আচ্ছা, সো এই ছিল আমাদের একাডেমিক যে 26 ব্যাচের যে ক্লাসগুলো। আমরা খুব দ্রুত 27 ব্যাচের কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ। এই মাসের শেষেই 27 ব্যাচের ক্লাস শুরু হবে, অর্থাৎ অক্টোবরের শুরুর উইকেই আমরা হয়তো 2 একদিনের মধ্যে 27 ব্যাচের কোর্স লঞ্চিং ঘোষণা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন। সো তার আগ পর্যন্ত তোমরা যারা 26 ব্যাচে আছো তাদের জন্য শুভকামনা, 27 ব্যাচকেও শুভকামনা জানাচ্ছি। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইফে। আসসালামু আলাইকুম।